এটা আপলোড করবো। ইউটিউব লাইভ করলে আমি বোর্ড আনতে পারছি না। পাঁচ একাত্তর হলে বিশ্ববিদ্যালয়ের দোকানের সামনে চলে যায়, চায়ের থেকে বসে আড্ডা। দেখ, যেটা বলছিলাম, এই অধ্যায়টা আমরা পরপর গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো দেখবো, কীভাবে সলভ করতে হয় একটা করে এক্সাম্পল করবো। প্রথম যেটা আমি তোমাদেরকে বলবো, এই অধ্যায় আছে কি, মেনলি আছে ভৌত রাশি, একক, মাত্রা। হ্যাঁ, মাত্রা বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নেব, আসন্ন মান সম্পর্কে ধারণা নেব, সার্থক সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার সম্পর্কে ধারণা নেব, আর ক্রম বলে একটি কথা আছে সেটি সম্পর্কে ধারণা নেব। আর বেশ কিছু কিছু টার্ম আছে, পড়তে পড়তে তার বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সেগুলো আমরা থিওরি বল যাই হোক সেগুলো আমরা পরপর শিখতে থাকবো। আচ্ছা, এইটা পড়তে গিয়ে একটু বলি, এই অধ্যায়টা মানে বলতে গেলে সারা বইয়ের 11-12 বিভিন্ন টপিক এই চ্যাপ্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে। এই কারণে ধর তড়িৎ ফ্লাক্স শোনোনি এখনও কথাটা, 12-এর টপিক, তার হয়তো মাত্রা এখানে নির্ণয় করতে দেওয়া আছে, টপিকটা অজানা। এই ধরনের পার্ট 11-এ আসার চান্স নেই, কারণ সম্ভব নয়, এটা 12-এর পার্ট। কিন্তু পদ্ধতিটা যেহেতু 11-এর পদ্ধতি কাজে লাগিয়ে করতে হয়, তাই বইতে লিখে দেওয়া আছে। আমার পক্ষে যতটুকু সম্ভব তোমাদেরকে সেগুলো বলার আমি বলে দেবো। আচ্ছা, একটা প্রশ্ন আমার সঙ্গে তো তোমরা লিখবে, আমি সলভটা করে দেবো। বলেছে তড়িৎ প্রবাহে, লেখো আমার সঙ্গে, তড়িৎ প্রবাহের পরিবর্তে তড়িৎ বিভবকে, খাতায় লেখো, যারা অনলাইনে রেকর্ড শুনে লিখছে তারাও খাতায় লিখবে। তড়িৎ বিভবকে যদি মূল রাশি হিসাবে ধরা হয়, এবং তড়িৎ বিভবের মাত্রা যদি ভি হয়, তবে তড়িৎ প্রবাহের মাত্রা হবে শূন্যস্থান। অপশান এ এম এল, অপশান এ লিখবে এম ক্যাপিটালে, কিন্তু মাত্রা যেভাবে লেখে টি টু দি পাওয়ার -3 ভি ইনভার্স। অপশান বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 ভি ইনভার্স। অপশান সি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ভি ইনভার্স। অপশান ডি এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। এম ইনভার্স দেখে নিতে নাও, এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ভি ইনভার্স। তড়িৎ প্রবাহের মাত্রা বার করতে দিয়েছে। এখানে পড়ার সময় তোমরা মাত্রা মোটামুটি তো আগে পড়ে এসছো ছোটোবেলায়, বা 9-10 থেকে পড়ছো, বা 7-8, এই 7-এর মধ্যে ছিল না, 8 থেকে ছিল। যাক, মাত্রাটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। এটা কি তোমরা জানো? নিশ্চয়ই জানো, ক্লাস 10-এ পড়েছো, চলতড়িৎ অধ্যায় ছিল না 10-এ, ওখানে পড়েছো ক্ষমতা সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, জানো? এবার কোশ্চেনটা ভালো করে নিজের একবার পড়ো, তারপর আমি বলছি। তড়িৎ প্রবাহের মাত্রা বের করতে দিয়েছে না, ক্ষমতা সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে এখান থেকে শুধুমাত্র ভি ইজ ইকুয়াল টু কত হবে? পি বাই, ক্ষমতা মানে কি, কাজ করার হারকে ক্ষমতা বলে, তো পিটাকে আমরা ডাব্লিউ বাই টি দিয়ে লিখতে পারি, বাঁদিকে ভি আছে। কোশ্চেন এসেছে প্রবাহ মাত্রার মাত্রা, প্রবাহ মাত্রাকে বাঁদিকে আনো, আই সমান সমান কি, ডাব্লিউ বাই টি বাই ভি, তাই তো? এভাবে লিখবো। কৃতকার্যের মাত্রা বলতে পারবে? আমি তো জানি না, আমি এভাবে বের করে নিই। দেখ, তোরা যদি এভাবে বের করতে পারিস বল, ঠিকঠাক লাগে কিনা। কৃতকার্য মানে কি, বল ইন্টু সরণ, জানিস সবাই? সবাই জানিস বলের মাত্রা, জানিস সবাই? এম এল টি টু দি পাওয়ার, সরণের মাত্রা, তাহলে
ক্যালকুলেট করলে হয়ে যায় না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে কৃতকার্যের মাত্রা পেয়ে গেলাম। এইভাবে করে নিবি, আমি তো মনে রাখি না তাই এইভাবে করি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সময়ের মাত্রা টি এটা, আর নিচে আছে ভোল্টেজ। ভোল্টেজটাকে কোশ্চেনে দেখো বলে দিয়েছে না, ভোল্টেজটাকে ভি দিয়ে লিখতে বলেছে না, মাত্রা যদি ভি হয় তাহলে ভি দিয়ে লিখছে। মাত্রা কীভাবে লেখা অভ্যাস করবে, ক্লিয়ার? দেখো এই নিচে টি এর পাওয়ার আমি হাইলাইট করছি, ভালো করে খেয়াল করো, এই নিচে টি এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে উপরে তুললে কত হয় বাচ্চারা, -1। তাহলে দেখো তেমন হচ্ছে কি না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ছিল, আর টি উপরে তুলে টি টু দি পাওয়ার -1 হয়ে গেল, আর নিচে আবার কত পড়ে আছে, ভি পড়ে আছে, এটা পড়ে আছে। তাহলে উপরের পার্টটাকে যদি ক্যালকুলেট করো কত হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর ভি কি উপরে তুললে কত হয়, এটাই রিকোয়ার্ড অ্যান্সার। কঠিন কিছু ছিল হবে তো এই ধরনের মাত্রা বের করতে দিলে, পড়ে নিয়ে পরে এখন আর তোলার দরকার নেই, তোমরা তো ভিডিওটা তোমরাও দেখতে পাবে, তখন তুলে নিয়ে বলো, তাহলে তাড়াতাড়ি পড়াতে পারবে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি, মুখে মুখে বলো। বলেছে একটি মাত্রাহীন অথচ এককযুক্ত রাশির নাম বলো। মাত্রা নেই কিন্তু একক আছে এমন একটি রাশির নাম কী হতে পারে, কোন হতে পারে, রেডিয়ান, তাই তো, কোনের একক। তাহলে একক আছে কিন্তু মাত্রা আছে নেই, ওই জন্য একটি এককযুক্ত মাত্রাহীন রাশি হচ্ছে। আচ্ছা, তারপরে ভার্নিয়ার স্কেল সম্পর্কে কোনো আইডিয়া হয়েছে, স্কুলে কিছু করিয়েছে ভার্নিয়ার স্কেল, মোটামুটি জানো আমি বলতেই পারি। হ্যাঁ দেখো, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের জন্য ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে একটা কথা হয়, হ্যাঁ, ভার্নিয়ার স্থিরাঙ্ক, ভার্নিয়ার স্থিরাঙ্ক সি দিয়ে লেখা মনে থাকবে। ভার্নিয়ার স্থিরাঙ্কের ক্ষেত্রে মনে রাখো, ভার্নিয়ার স্থিরাঙ্কের ফর্মুলা হচ্ছে সি সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, ক্লিয়ার? আমি যদি ছবি দেখাতে পারি তাহলে খুব ভালো হয়, আমি জানি না আমার আইপ্যাডে আছে কিনা ছবিটা, না আমার কাছে ছবি নেই, ও আছে, স্ক্রু গেজ আছে, এই যে এটা একটা ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার যন্ত্র, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কটা তোমাদেরকে বার করতে হবে। ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয়ের ফর্মুলা আমি বলে দিলাম, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম। এখানে মনে রাখবে, যদি ছবিটার দিকে ভালো করে দেখো, ভিতরের দেখো একটা লম্বা অংশ রাখা আছে না, যেটা দেখছো 1 2 3 4 5 6 7 8 ডট ডট ভাঙা মতো একটা অংশ, তারপর আবার দেওয়া আছে, এই অংশটাকে আমি বলবো মেইন স্কেল। আর ছোট্ট দেখো আমি জুম করছি, এই ছোট্ট 2 3 4 মানে অ্যারো দিয়ে দেখো ভার্নিয়ার স্কেল বলে একটা কথা লেখা আছে, দেখো এই ছোট্ট স্কেলটাকে বলি আমরা ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের মধ্যে 10টা দাগ থাকে, 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকমভাবে ঠিক 10টা দাগই থাকবে, তার বেশি থাকবে না। আর তুমি যদি মাপো এই মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এই ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি গ্রুপে কখনো একটা ভালো ছবি দিয়ে দেবো তোদেরকে, বা তো যখন ল্যাবে কাজ করতে যাবি বা আমার বাড়িতে যখন যন্ত্র আছে দেখবি, বাড়িতে পড়ানোর সময় দেখিয়েছিলাম, তোদেরকে দেখাবো সময়। মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল এই দুটোকে যদি মানে মূল দাগগুলোকে যদি শূন্য দাগগুলোকে তুমি যদি এক জায়গায় করো, তাহলে দেখবে মেইন স্কেলের 9 ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ঠিক আছে? মানে মেইন স্কেলের 9টা ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 10টা ঘর। এখানে খেয়াল রাখবে যে টার্মগুলো আমি লিখছি সেগুলো, যেমন এক্স, এক্সকে কী বলে, মূল স্কেলের ঘর সংখ্যা। মূল স্কেল মানে লম্বা স্কেলটা, ভুলবি না তো? হ্যাঁ বল, হ্যাঁ, মূল স্কেলের ঘর সংখ্যা। ওয়াইকে কি বলবো, ভার্নিয়ার স্কেলের, লিখতে হবে, থাকবে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আর এম ইজিক্যাল টু কী বলেছে, একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, মেইন স্কেলের একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য। দেখ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এটা 0 দাগ ছিল মেইন স্কেলে, আমি মুছে দেবো কিন্তু একটু, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9
10-এর মাথায় গিয়ে 1 লিখছে, তাহলে এক ভ্যালুটা 1 সেন্টিমিটার মানে কতগুলো? 10টা ঘর না? তাহলে 10টা ঘর মানে 1 সেন্টিমিটার, তাহলে 1 ঘর সমান কত? 0.1। সেটাই মিনিমাম একটি ক্ষুদ্র ঘরের মান, ইজ 0.1, একটি ক্ষুদ্র ঘরের মান। কোন স্কেলে? মেইন স্কেলে। মনে থাকবে এর ভ্যালু হচ্ছে 0.1। কেন হচ্ছে বুঝিয়ে দিলাম আমি, আশা করি মাথায় ঢুকেছে। তাহলে তোমরা আমাকে বলো, আমি যে গল্পটা তোমাদেরকে বললাম, মেইন স্কেলের কত ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর? মেইন স্কেলের, তাহলে মেইন স্কেলের ঘর সংখ্যা ন্যাচারালি 9 থাকবে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ক্ষুদ্রতম ঘরের মান কত হবে? 0.1। বলে যাবি তো? জোরে বলবি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এরপর একটা ফর্মুলা হচ্ছে, এটা একটা ফর্মুলা পড়লে ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয়। এরপরে যে ফর্মুলা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে স্ক্রু গেজের সাহায্যে পাতলা পাতের বেধ নির্ণয়। স্কেলের সাহায্যে বলতে পারো, স্কেলের সাহায্যে একই ফর্মুলা হবে প্রায়। স্ক্রু গেজের সাহায্যে পাতলা পাতের বেধ নির্ণয়। ফর্মুলাটা খেয়াল রাখবে, পাতের বেধ যদি ডি হয়, ডি সমান সমান ফর্মুলা এ প্লাস বি ইন্টু সি। এ প্লাস বি ইন্টু সি, কোনটাকে আমি লিখে দিচ্ছি? এটাকে বলা হয় স্ক্রু গেজ, মানে এক্ষুনি ছবিটা দেখাচ্ছিলাম ওর পাশেরটা, ঠিক আছে? দেখো এর গায়ে একটা এরকম চক্রাকারে একটা স্কেল রাখা আছে না? আমি এখানে মার্ক করতে তো পারবো না, মার্ক করার কিছু যন্ত্র বোধহয় এখানে নেই, আমি শিওর নই। এটা অন্য জায়গা থেকে সেভ করা আছে, সেটা এডিট করা যাবে? এডিট করা যাবে না। যাই হোক, আমি বোঝাতে চাইছি চক্রাকার দেখ 75, 80, 70 লেখা আছে না কথাগুলো, এইগুলোকে চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল বলা হয়। দেখা যাচ্ছে তো? বড় করে দিই, চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল বলা হয়। আর ভিতরে দেখো 0, 1, 2, 3, 4, 5 একটা ঘরে রাখা আছে, ওইটাকে বলা হয় রৈখিক স্কেল। মনে রাখবি বাচ্চারা যেন ভুলিয়ে না যায়, যেটা স্লাইড ক্যালিপার্স করেছিস বা ভার্নিয়ার স্কেল, তার ক্ষেত্রে একটা হচ্ছে মেইন স্কেল, সেই মেইন স্কেলটাই কিন্তু যখন তোরা স্ক্রু গেজ করছিস সেটাকে আমি লিনিয়ার বা রৈখিক স্কেল বলছি, একই জিনিস। হ্যাঁ, কাজটা অলমোস্ট আমি সেম বলতে পারি। আর একটা ওর ক্ষেত্রে ছিল আমার ভার্নিয়ার স্কেল, এখানে সেটা কী হয়ে গেছে? চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল। মনে থাকবে? ভুলে যাবি তো? আচ্ছা, চলো। ডি ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু সি, ফর্মুলা লিখলাম। এখানে এটাকে কি বলবো? রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট। বি কে কি বলে? চক্রাকার স্কেলের পার্ট। আর সি কে কি বলে? সি কে কি বলবো? লঘিষ্ঠ। আগেরটা কি বলেছিলাম? ভার্নিয়ার স্থিরাঙ্ক, এখন এখানে বলি লঘিষ্ঠ ধ্রুবক। ঠিক আছে, নামগুলো বদলায়, আর কিচ্ছু হয় না। মনে থাকবে এই কথাগুলো, অঙ্ক দিলে করতে পারবে। হ্যাঁ, তাহলে একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি, তোমরা ঝটপট করো তো খাতায়, আমি অ্যান্সারটা আমি করে দেবো। যারা অনলাইনে শুনছিস তোমরাও কিন্তু খাতায় অঙ্কটা তুলবে, তারপর করবে। আমার পক্ষে এতটা লেখা সম্ভব নয়, ছোট্ট জায়গায় কাজ করছি তো। অঙ্কটা লেখো, একটি স্ক্রু গেজে লঘিষ্ঠ ধ্রুবক 0.001 সেন্টিমিটার। একটি স্ক্রু গেজে লঘিষ্ঠ ধ্রুবক 0.11 সেন্টিমিটার, সরি 0.001 সেন্টিমিটার, সরি লঘিষ্ঠ ধ্রুবক 0.001 সেন্টিমিটার। রৈখিক স্কেলের পার্ট এ সমান সমান 1.4 সেন্টিমিটার, 0.001 সেমি। রৈখিক স্কেলের পার্ট এ সমান সমান 1.4 সেমি এবং চক্রাকার স্কেলের পার্ট বি সমান সমান 37। পাতটির বেধ নির্ণয় করো, পাতটির বেধ নির্ণয় করো। চক্রাকার স্কেলের পার্ট
বি সমান সমান 37, পাতটির বেধ নির্ণয় করো। চটপট করো, 30 সেকেন্ড সময়। 1.437 সেন্টিমিটার করে ফেলে, মান বসালে হয়ে যাবে, সব দেওয়া আছে দেখো। করে দিই তাহলে অঙ্কটা, কারো হয়নি এমন আছে? হয়েছে? খেয়াল করো ভালো করে, হওয়া উচিত ছিল কিন্তু একটু মন দাও। পাত নির্ণয় করতে বলেছে তো, পাতের ক্ষেত্রে কী ফর্মুলা? ডি সমান সমান এ প্লাস বি ইন্টু সি। তুমি আমাকে বলো ডি সমান সমান এর মান কত? এ মানে কি রৈখিক স্কেলের পার্ট, কোশ্চেনে কত দেওয়া আছে? 1.4 বসাবো 1.4। বি মানে কত দেওয়া আছে বলো? 37। আর সি মানে কত? 0.00। এটা ক্যালকুলেট করো, অংশের উত্তর 1.436। হয়েছে? কি রে হয়নি এখনো? গুণ করলে গুণটা লিখে না, কত বলছি? 1.436, 1 পয়েন্ট। সেন্টিমিটার লেখো। হেডিং করছি, হেডিং করতে হবে না তোমাদের, তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছে একটা ফর্মুলা স্ক্রু গেজের না স্ক্রু পিচ দেখো, ফর্মুলা দেখে নাও। সি সমান সমান লঘিষ্ঠ ধ্রুবক তো সি, আর লিখছি না কিন্তু, তাহলে ডাইরেক্ট লিখছি। সি সমান সমান স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। হলো? তাহলে কিছু ক্ষেত্রে দেখো কেন এই কথাটা বলেছে, কিছু কিছু স্ক্রু গেজের ক্ষেত্রে সবসময় চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 100 হয় না, কিছু জায়গাতে 50 হয়। কোশ্চেনে বলে দেবে সেটা, বা বের করতে দিতে পারে। মোটামুটি 50 আর 100-র মধ্যে থাকে। তাহলে সেখানে স্ক্রু পিচ বের করতে দিতে পারে। লঘিষ্ঠ ধ্রুবক তো 0.001ই হবে, তাও দিতে পারে, কোশ্চেন আলাদা করে চেঞ্জ করতে পারে। আমি দেবো অঙ্ক করতে, 0.001 হতে পারে। আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যাটা তোমাকে বলে দেবে, দিয়ে বলবে স্ক্রু পিচ নির্ণয় করা। সিম্পল ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে। এখানে একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, করো, তারপরে আমি পরের টপিকে ঢুকবো। ঝটপট লিখবে। একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা 100 এবং লঘিষ্ঠ ধ্রুবক 0.002 সেমি। দাঁড়ি স্ক্রু গেজটির 0.002 সেমি। স্ক্রু গেজটির স্ক্রু পিচ নির্ণয় করো। স্ক্রু গেজটির স্ক্রু পিচ নির্ণয় করো।
0.2 সেন্টিমিটার। সবার হয়েছে? হয়েছে? ফার্স্ট চ্যাপ্টার বিরিয়ানি প্যাকেট। আমি কোনো জিনিস পড়াতে গেলে হয় আমার 1-2 মাসের মাইনে দিতে হবে অথবা বিরিয়ানি প্যাকেট আনতে হবে। কোনটা ফার্স্ট চ্যাপ্টার হয়নি, হয়েছে কিন্তু সামনে চলে, এখানে চলে, কত ডায়লগ দিয়েছে বলে তো ফার্স্ট চ্যাপ্টার জোর এখানে হয়েছে। হয়েছে? আমি তার কি তো অঙ্কটা করতে হবে নাকি পারবি? হয়ে যাওয়া উচিত সবার। ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, স্ক্রু পিচ বের করতে দিয়েছে। তাহলে স্ক্রু পিচ সমান সমান সি ইন্টু চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, তাই তো? কত দিয়েছে চক্রাকারের ঘর সংখ্যা? 100। সির মান কত দিয়েছে? 0.002। 100। তাহলে অঙ্কের উত্তর 0.2 সেন্টিমিটার। একদম পাতি একটা অঙ্ক দিয়েছে, তাই না? হয়েছে সবার? চলো পরের যে পদ্ধতিটা শেখাবো এটা তোমাদেরকে লিখে লাভ নেই, ভালো করে শেখাটা খুব জরুরি। মাত্রা বিশ্লেষণ পদ্ধতি। হ্যাঁ, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা কী কী করতে পারি? তিনটে কাজ করতে পারি, মনে রাখবে। প্রথম যেটা পারবো, কোনো ভৌত রাশির মান এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? কোনো ভৌত রাশির মান এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারবো। 2 নম্বর যেটা বলেছি, এটা কোনো সমীকরণ নির্ভুল কিনা সেটা যাচাই করতে পারবো। ধরো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা মাত্রাগতভাবে সমান হতে হবে। মানে এস এর মাত্রা কি? এল, দূরত্বের মাত্রা এল, তাহলে তেমনি ডান দিকের পার্টটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি ক্যালকুলেট করিস তার মাত্রা এল হতে হবে। তাহলে কোনো সমীকরণ মাত্রাগত সবে সঠিক কিনা সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে পারি। আর লাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারি। উদাহরণ হিসাবে 1 নিউটন সমান কত ডাইন? সেটা 1 নিউটনের 5 ডাইন। এটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে পারি। ঠিক আছে? তার জন্য কী কী পদ্ধতি সেটা আমি একটুখানি বলে দিই। ফার্স্ট স্টেপ আমাদেরকে যেটা মনে রাখতে হবে, খেয়াল রাখবে, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির ক্ষেত্রে বা কোনো ভৌত রাশির এক একক থেকে কোনো ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে হলে কী পদ্ধতি অবলম্বন করতে হবে? প্রথমে হচ্ছে যেটা আমি বললাম, 1 নিউটন সমান কত ডাইন? নিউটন ডাইন এগুলো কার একক রে? বলের একক। তাহলে বলের মাত্রা আমাকে জানতে হবে সবার আগে। তাহলে 1 নম্বর কাজ কি আমার? 1 নম্বর কাজ কি? ভৌত রাশির মাত্রা জানতে হবে। ভৌত রাশির মাত্রা জানতে হবে। ক্লিয়ার বাচ্চারা? এক্সাম্পল ধরি, আমি যখন জিজ্ঞেস করবো ক্লিয়ার বাচ্চা, তোরা কি বলবি? ক্লিয়ার। না না, ক্লিয়ার না, ক্লিয়ার না আমি বলবি, ঠিক আছে? উল্টো বলবি, ক্লিয়ার না। এক্সাম্পল দেখো, আমি একটা উদাহরণ হিসাবে ধরতে পারি, যে কোনো একটা ভৌত রাশি দিয়েছে। ধরো আমি উদাহরণ হিসাবে ধরলাম m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার c। আমি অঙ্কে আছি, আমি শিখে নিচ্ছি থিওরি পার্টটা। 2 নম্বর পার্টটা কী বলেছে? বলেছে দুটি ভিন্ন, আচ্ছা দুটো পদ্ধতি একক কী হতে পারে? সেই পদ্ধতি হতে পারে আর একটা সিরিয়াস পদ্ধতি হতে পারে। তাহলে লিখবো দুটি ভিন্ন একক পদ্ধতিতে এদের মাত্রা কল্পনা করতে হবে। ক্লিয়ার? দুটি ভিন্ন একক পদ্ধতি এদের মাত্রা কল্পনা করতে হবে। তাহলে দেখো খেয়াল রাখবে, দুটি ভিন্ন একক পদ্ধতি বলতে একটা এসআই পদ্ধতি, একটা সিজিএস পদ্ধতি। তাহলে দেখো আমি
প্রথমে দেখো ধরে নিয়েছি এম এল টি, এই পাওয়ারগুলো ধরে নিয়েছি। তাহলে ধরে নেই এসআই পদ্ধতিতে মাত্রা M1A L1B T1C। সিজিএসে কত ধরবো বলো? M2A L2B T2। ক্লিয়ার এই পর্যন্ত? থার্ড পার্ট, দুটি ভিন্ন পদ্ধতিতে ভৌত রাশি দুটির মান কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নেব এসআই পদ্ধতিতে, আমি ধরে নেব এসআই পদ্ধতিতে মান N1, সিজিএসে এটা এতগুলো কথা লিখলাম বলে মেবি জটিল মনে হতে পারে, কিন্তু অঙ্ক করার পর দেখবি একদম পাতলা সিস্টেমে যাবে। আমি একটা উদাহরণ দেখি, তাহলে অনেক কিছু বলেছে 1 জুল সমান সমান কত আর্গ, বা এর অপর কথা হচ্ছে রূপান্তর গুণক কত। রূপান্তর গুণক কত বার করতে দিয়েছে। তা তো জানিস 1 জুল সমান কত আর্গ, 10⁻⁷। তো জুল আর্গ এগুলো কিসের একক? চিন্তা করে বল, কার্যের একক, তাই না? তাহলে একটু চিন্তা ভাবনা করলে তোমরা জানো উত্তর, বিরিং বিরিং করে লাফানোর দরকার নেই প্রথমে। তাহলে প্রথম কি লিখেছি? ভৌত রাশির মাত্রা জানতে হবে। কৃতকার্যের মাত্রা কত বলো? আজকে শিখেছি, করে নাও, ফর্মুলা শিখিয়ে দিয়েছি তো, শিখিয়ে দিয়েছি, আমি তো নিজে মনে রাখি না। কত হবে বাচ্চারা? কৃতকার্যের মাত্রা WIT না বলছি, বল ইন্টু স্মরণ করে কর। হ্যাঁ ওই তো বল কি ml টু দি পাওয়ার -2, তো স্মরণ কত l, ml স্কয়ার হয়ে গেল। এ হ্যাঁ, আর হয়ে যাওয়ার পরে মনে হয় এ কি করে -2 ml স্কয়ার টু দি পাওয়ার -2। বাবা দেখে নে, কৃতকার্য মানে কি? বল ইন্টু স্মরণ, বলের মাত্রা ml টু দি পাওয়ার -2, স্মরণের মাত্রা l। কৃতকার্যের মাত্রা কত হলো? ml স্কয়ার টি টু দি পাওয়ার। এই পর্যন্ত হলো। এরপর যেটা আমরা করব, কৃতকার্যের মাত্রা আমরা প্রথমে একটা মাত্রা জানি, আমরা লিখে নিলাম। তারপরে কি পদ্ধতি লিখেছিলাম? সেকেন্ড পয়েন্টে কি লিখেছিলাম দেখো তো? দুটি ভিন্ন একক পদ্ধতিতে তাদের মাত্রা কল্পনা করতে হবে, তাই তো? তাহলে এসআইতে ধরি, এসআইতে কত ধরবো? আমরা M1 ধরে নেই, L1 স্কোয়ার ধরি, আর T1 টু দি পাওয়ার -2 ধরি। সিজিএসে কত বলবো বলো? M2 L2 স্কোয়ার T2 টু দি পাওয়ার। এই পর্যন্ত কোনো জটিলতা মনে হয়েছে তোমাদের? প্রসিডিওর অনুযায়ী চলছি আমরা। তাহলে এরপরে যে স্টেপটায় আমরা যাব, খেয়াল রাখবে আমি থার্ড পয়েন্টে কি লিখেছিলাম? লিখেছিলাম দুটি ভিন্ন একক পদ্ধতিতে ভৌত রাশি দুটির মান কল্পনা করতে হবে। এবার কোশ্চেনে কি দিয়েছি দেখো, কোশ্চেনে অলরেডি আমি 1 জুল দিয়ে বসে আছি না? তাহলে একটা মান তো 1 জুল দেওয়াই আছে, তাহলে অপরটাকে ধরে নিলেই হবে। তাহলে বলো তো, এখানে 1 জুল যদি N1, তাহলে 1 জুল ধরে নিতে পারি আমি, তাই তো? তাহলে এসআই পদ্ধতিতে 1 দেওয়া আছে, N1 এর মান আমি লিখে নিই, N1 = 1 দেওয়া আছে, তাই না? অন্যটাকে n ধরে নেই, ক্লিয়ার? বা N2টাকে n ধরে নিলাম, এইভাবেই লিখি বরং সুবিধা হবে। N2টাকে n ধরে নিলাম অঙ্কে। তাহলে ফর্মুলায় যাচ্ছি। ফার্স্ট পার্ট, আমি এখানটা একটা লাইন লিখতে ভুলে গেছি, সেটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো, দুটো পদ্ধতির ক্ষেত্রে তুলনা করতে হবে। প্রথম এসআই পদ্ধতিতে মান কত? 1, মাত্রা কত? বসিয়ে যাবে M1 L1 স্কোয়ার T1 টু দি পাওয়ার। ক্লিয়ার? সিজিএস পদ্ধতিতে মান কত? n, মাত্রা কত? এই তো বলো, M2 L2 স্কোয়ার
t2 টু দি পাওয়ার -2 দরকার কি বাচ্চাটা আমাদের শুধু n এর মান দরকার কত আর বের করতে হবে তাহলে n ইজ ইকুয়াল টু কি m1 l1 স্কয়ার t টু দি পাওয়ার t1 টু দি পাওয়ার -2 বাই n2 স্কয়ার লেখা যায় কিভাবে করব জাস্ট ভরের পার্টগুলোকে একসাথে m1 বাই m2 l1 বাই l2 তার হোল স্কয়ার আর t1 বাই t2 টু দি পাওয়ার ক্লিয়ার আচ্ছা দেখ m1টা কি এসআই পদ্ধতিতে ধরেছিলাম তো আমরা মানে বড় একক তো সবসময় ভরের বড় এসআই একক কি কেজি জানো তো ছোট একক কি দৈর্ঘ্যের এসআই একক কি মিটার মিটার ছোট একক হোল স্কয়ার হয়ে আছে তো সময়ের বেগ এসআই সিরিজ একক কি দুটোই সেকেন্ড তাহলে ওখানেও সেকেন্ড নিচেও সেকেন্ড কেটে যায় তো তাহলে উপরে পাটা লেখার কোনো দরকারই নেই 1 টু দি পাওয়ার -2 তো সেই সেম থেকে যায় দরকার নেই কোনো তাহলে এবার আমাকে বলো 1 কেজি সমান কত গ্রাম 1000 10 টু দি পাওয়ার 3 তো বাই একটা 1 মিটার সমান কত সেন্টিমিটার 100 10 টু দি পাওয়ার 2 সেমি বাই একটা সেমি ব্র্যাকেটের স্কয়ার কোশ্চেন কি দিয়েছে 1 জুল সমান কত আর খেয়াল রাখবে গ্রাম গ্রাম তাড়িয়ে দাও সেমি সেমি তাড়িয়ে দাও তাহলে এখানে থাকছে দেখো 10 টু দি পাওয়ার 3 পড়ে থাকছে ইনটু ডান দিকে 10 টু দি পাওয়ার 4 তাহলে থাকছে 10 টু দি পাওয়ার তাহলে 1 জুল সমান কত আর গেল এটাই তো জীবনে জানো তোমরা এটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করে রেখে দাও ঠিক আছে সিস্টেমটা সোজা ওই লিখে লিখে করলাম বলে একটু লেন্দি মনে হলো সহজে হয়ে যাবে একটা দুটো নিজেরা করলে হয়ে যাবে একটা তোমরা করে দেখো চটপট করো 1 নিউটন সমান কত ডাইন 1 নিউটন সমান কত ডাইন আগের দিন গান গাইতে উঠেছিলি মঞ্চ টিফিন নিয়েছিলি গানের ভিডিও পেয়েছিলি হ্যাঁ সে তো মুখস্থ বিদ্যা পড়ে দেখেছিস বাহ একদিন হয়ে গেছে কি কর সবাই পারবে আমার এরকম হতো পড়াশোনা আমি যারা লিখবো তারা তো সেই বান্ধবীরা সব পড়ে ফেলতাম বলছি না সে গল্প একদিন নিজের কাজটা কর যন্ত্র বের করে এনে পরে বুঝি দেবো বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আমার শনিবার পর্যন্ত আমার জ্বালাবি না ঠিক আছে যাও শনিবারের পরে আমি দীঘা ঘুরতে যাবো ফোন টোন বন্ধ করে থাকবো সেদিন আমি আর পাচ্ছি না এক ছবি আপলোড করবো দেখবি বিচে শুয়ে আছি ডাব খাচ্ছে শুয়ে শুয়ে যাবো সেটা ঠান্ডা ওই ছবিটা দেখতে পাবো তুই ফিরবে কবে দাদা শনিবার শনিবার দিন যাবে কবে বুধবারে কালকে রাত্রে পরীক্ষা নিয়ে চলে যাবো ওরে এতক্ষণ লাগে আমি বলতে নিউটন ডান কিসের একক বল বলের মাত্রা বল তো অঙ্কের জাত ml টু দি পাওয়ার -2 বলের মাত্রা তাহলে 1 নিউটন তো তাহলে আগে মানে ভ্যালু তো 1 দেওয়া আছে n1 to 1 এসআইতে m1 ধরে নে m1
L1 T1 to the power minus 2 বা 10 ধর অঙ্ক এ কি রে গজ করছো এই তো অঙ্ক ওই তুই মুন্ডুর থেকে টুপি খোল n is equal to কত m1 by m2 l1 by l2 t1 by t2 to the power minus 2 হয়েছে এই পর্যন্ত পড়েছিস দেখে নে তারপর কর আর কঠিন লাগলে বলবি আমি আবার বলবি ভর তো এম তো ভর বড় একক কি বড়ের দোকানে কি বলিস কেজি তাহলে 1 কেজি ছোট একক কি গ্রাম L1 দৈর্ঘ্যে বড় একক কি মিটার ছোট একক সেন্টিমিটার টাইম তো থাকে না সেকেন্ড দুটোই 1 কেজি সমান কত গ্রাম 1000 গ্রাম বাই গ্রাম মিটার সমান 10 টু দি পাওয়ার 2 সেমি বাই সেমি তাড়িয়ে দাও 10 টু দি পাওয়ার 5 টাইম 1 মিনিট লেগেছে হাফ শিখাচ্ছিস তো অঙ্ক দাদা গন্ডগোল করে ফেলেছে ঠিক কর এখন মান শেষ কর হ্যাঁ করছি হয়েছে গুড জি দিয়ে লিখবে না জিএম দিয়ে লিখে অভ্যাস কর গ্রামটা জিএম দিয়ে লিখে অভ্যাস কর জিটা ভুল বসার কারণে পড়ে সমস্যা হয়। প্যান্ট ছিল গেছে নাকি এটা তুমি যেটা পরীক্ষায় দিয়েছো সেইটা করাও না সে মনে নেই কি আমি আগে কোশ্চেন করা তো ভালো কথা কোশ্চেন প্রিন্ট করতে যেতে হবে তখন তাহলে সে কি জেরক্স কঠিন কঠিন দিয়েছো সব করে ফুল মার্কস করে দাদা আমরা তাহলে 17 তারিখে যেতে ওই 17 তারিখে কোশ্চেন এখন রেডি ওটা আরো কঠিন হবে পরে পরীক্ষাটা একটু কঠিন হবে তোরা কঠিন হলেও পারবি মানে কি ভেক্টর অবধিই থাকবে হ্যাঁ নিউটন নেই 3টে চ্যাপ্টার ফার্স্ট 3টে ওখানেই তো খেলা একমাত্র ভেক্টর আর ক্লাসে বলি তো একসঙ্গে 7টায় আলাদা করা আছে এই 7টা পড়িস না হ্যাঁ। ওখানে আলাদা করা মানে অ্যাকচুয়ালি তোর হিসেব মতো 4টে চ্যাপ্টার তোর বই অনুযায়ী ঠিক আছে আচ্ছা বাটি হয়নি এটা পাস পেরেছি বুঝতে বল তুলতে পারি এই সরে সরে 5 টাকাতে তবাকার দোকানে চলে যায় 4 থেকে 5 টাকা বুঝে দেই দেখো শতকরা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবি শতকরা তো এখান থেকে অবশ্যই সব পরীক্ষা হবে শতকরা তো কীভাবে নির্ণয় করে দেখো প্রথমত মনে করো পার্সেন্টেজ অফ এরর বিভিন্ন ক্ষেত্রে হয় যোগের ক্ষেত্রে হতে পারে বিয়োগের ক্ষেত্রে হতে পারে গুণের ক্ষেত্রে হতে পারে ভাগের ক্ষেত্রে হতে পারে ঠিক আছে আমি ছোট্ট ছোট্ট করে 2-1টা ফর্মুলা লিখছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো চাপ খাওয়ার দরকার নেই তাহলে পার্সেন্টেজ এরর শতকরা ত্রুটি প্রথম ক্ষেত্রে দেখাবো যেটা সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে ধরো এক্স ইজ ইকাল টু এ প্লাস বি তাহলে এ আর বি পরিমাপে যে ত্রুটি মানে এ আর বি এর যোগফল হচ্ছে এক্স তাহলে সেই এক্স পরিমাপে যে শতকরা ত্রুটি সেটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে শতকরা ত্রুটি ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি ইন্টু 100 ডেল্টা এ ডেল্টা বি হচ্ছে ক্ষুদ্র ত্রুটি যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হচ্ছে তাহলে একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে 0.01 ত্রুটি হয়েছে সেটাই হচ্ছে ডেল্টা এ ক্লিয়ার ছোটো অংশগুলো যেগুলো হয় ক্লিয়ার এটা আচ্ছা এরপরে যেটা আছে বিয়োগের ক্ষেত্রে ত্রুটি বিয়োগের ক্ষেত্রেও কিন্তু ফর্মুলা একই থাকে বইগুলো দেখে নিতে পারবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি ইন্টু 100% মেবি আমি যখন লাস্ট টাইম পড়িয়েছিলাম ওখানে আমি মাইনাস দিয়ে করেছিলাম ওটা প্লাসই হবে ঠিক আছে
যদি আগের পিডিএফ ওদের কারোর খাতায় থাকে, বড় যদি কেউ শুনে থাকে, তোরা ঠিক করে নিবি এই জায়গাটায়। আর গুণের ক্ষেত্রে হচ্ছে বা ভাগের ক্ষেত্রে হচ্ছে এক্স ইজ ইকাল টু, উদাহরণ দেখি ভাগের ক্ষেত্রে, ভাগের জন্য এক্স ইজ ইকাল টু এ বাই বি। বলেছে এক্স পরিমাপে শতকরা ত্রুটি কত, খেয়াল রাখবে এক্স পরিমাপে শতকরা ত্রুটি পার্সেন্টেজ এরর, ফর্মুলা কি হয়ে যাবে, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100%। একই ফর্মুলায় চলবে, ঠিক আছে। গুণের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা হবে। এবার যেটা তোমাদের জন্য নতুন, যেটা থেকে বেশি প্রশ্ন করার চান্স আছে, সেটা দেখো। ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি কীভাবে নিন, এটা দেখতে ভয়ঙ্কর, এটা সবচেয়ে কঠিন। সোজা কঠিন বললাম না, এটা দেখতে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন, এসব সোজা, ভুলভাল বলছি। দেখো খেয়াল করো, ফরম্যাটটা খেয়াল রাখবে। ঘাতযুক্ত রাশি এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার এম। বলেছে এক্স পরিমাপে ভগ্নাংশ ত্রুটি এবং শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে ফার্স্ট 1 নম্বর ভগ্নাংশ ত্রুটি। কত হবে বলো তো, ফর্মুলা হয়ে যাবে এর পাওয়ারে কত আছে, এন, সামনে আনবি এন ইন্টু ডেল্টা এ বাই এ, এরপরে কে বি আছে, তো বি পাওয়ারে কত এম, সামনে আনবি এম ইন্টু ডেল্টা বি বাই বি। সামনে আনলেই ডেল্টা দিতে হবে। এইটা ত্রুটির পরিমাণ বোঝায়, ডেল্টা এ বাই এ। আসলটা হচ্ছে 10 সেন্টিমিটার বাহু পরিমাপে 0.01 ত্রুটি, 10 সেন্টিমিটার হচ্ছে এ আর 0.01 হচ্ছে ডেল্টা এ, ক্ষুদ্রটা। আর ওই এনটা কি তাহলে? হ্যাঁ, এনটা কি তাহলে? এটা নাম্বার যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, আমি দেবো অঙ্ক দিলে বুঝতে ডেল্টা পারবি। বিটা, কোনটা ডেল্টা বি, সে বি পরিমাপের ত্রুটি, ও আচ্ছা। আমি অঙ্ক দিলে বুঝতে, আমি জাস্ট থিওরিটা বলছি। লাস্ট কি আছে, এ বি এন সি, সি পাওয়ারে কত পি, কোথায় আনবি পিটা, ডেল্টা সি বাই, এই হচ্ছে থিওরি পার্ট। একটা অঙ্ক দেখ ক্লিয়ার হয়ে যাবে। সেই অঙ্কটা আমি 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 করে দিচ্ছি একটা, তোমরা লেখো একটা অঙ্ক বড়, আমি আমি করে দেবো। দেখো পি সমান সমান এ স্কোয়ার বি টু দি পাওয়ার -½ দেখেছো? দেখো পি পরিমাপে সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। পি পরিমাপে সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তারপর লেখো, ওর সঙ্গে লিখবে যদি এ এবং বি পরিমাপে ত্রুটি যথাক্রমে, যদি এ এবং বি পরিমাপে ত্রুটি যথাক্রমে 1% 2% হয়, তবে পি এর পরিমাপে সর্বাধিক ত্রুটির মান কত হবে? তবে পি এর পরিমাপে সর্বাধিক ত্রুটির মান কত হবে? তবে পি এর পরিমাপে সর্বাধিক ত্রুটির মান কত হবে? একটা আমি দেখিয়ে দিই, করো, খেয়াল কর। এই অঙ্কটা দেওয়া আছে, লেখা যায় এটাকে এইভাবে, পি ইজ ইকুয়াল টু, আপনি ফর্মেটে নিয়ে আসবি, এ স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ½ লেখা যায়। ভগ্নাংশ ত্রুটি নির্ণয় করে, সর্বাধিক ভগ্নাংশ ত্রুটি বের করতে দিয়েছে না, তার মানে এই পার্টটা বার করতে হবে। হ্যাঁ, শতকরা ত্রুটির ক্ষেত্রে শুধু একই থাকবে, পাশে একটা 100 দিয়ে গুণ হবে, করাচ্ছে। তাহলে ভগ্নাংশ ত্রুটি
কোনটা আসে আগে? এ তো পাওয়ারে কত? কোথায় আসবে? ডেল্টা এ বাই এ প্লাস বি এর পাওয়ারে কত? কোথায় আনবি? সামনে এটাই হচ্ছে অঙ্ক। ভগ্নাংশ দুটি বের করতে দিয়েছে, এই সর্বাধিক ভগ্নাংশ দুটি বেরিয়ে গেল। সেকেন্ড পার্টে কি বলেছে? এ এ পরিমাপে এ ও বি পরিমাপে ত্রুটি যথাক্রমে 1% ও 2% তবে পি এর পরিমাপে সর্বাধিক হ্যাঁ, ত্রুটির মান। এ পরিমাপে ত্রুটি কত? 1%। তার 1% কথার অর্থ কি? 1/100। তাহলে আসলটা কত? 100। ত্রুটি কত? 1। তাহলে ডেল্টা এর জায়গায় 1 বসাতে পারিস, আর এর জায়গাতে 100 বসাতে পারিস। তাহলে আমি 1 চান্স এবং 1% বসিয়ে দিই, তাহলে অঙ্কের উত্তর পার্সেন্টেজ এসে যাবে। তাহলে এই দেওয়া আছে ডেল্টা এ বাই এটা হচ্ছে 1% প্লাস হাফ অফ ডেল্টা বি বাই বিটা দেওয়া আছে কত? 2%। 2 কাটাকাটি করো, তাহলে অঙ্কের উত্তর 2% প্লাস 1%। অঙ্কের উত্তর জম্মের মতো কঠিন অঙ্ক পারবি? একটা কর। হ্যাঁ বললি কেন? না এটা তুলবো? না না, এখানে থাকছে তো, আমি একটা অঙ্ক দিচ্ছি, কর। সব সেম অঙ্ক, শুধু নাম্বারটা বদলাবো। গ্রিন কালার, গ্রিন কালারে লিখে অঙ্কটা দিচ্ছি। সেকেন্ড পার্টটা কত হলো? 3%। আচ্ছা 1। এইটা তো বলে দিয়েছে 1%, এটা বলে দিয়েছে 2%, তাই তো? 2%। অঙ্কে বলেছে x √/a বাই বি, পুরোটা। বলেছে x পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটির পরিমাণ কত? x পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটির পরিমাণ কত? না, দেয়া নেই, ইকুয়েশনটাই লাগবে। তোদের আজ কি হবে? নিউটন? নিউটন হয়েছে। শেষ হয়নি তো? না। শেষ করে দেবো আজকে। শুরু হয়েছিল। হবে না? চিন্তা না করলে ত্রুটি কি কত করে হবে? মানে পার্সেন্ট তো বলো না। বলিনি, একটা ইকুয়েশন মতো আসবে। আরে √/, মানে কত? পাওয়ারে কত? তাহলে হাফ নে, a টু দি পাওয়ার হাফ, b টু দি পাওয়ার হাফ, মানে গাধা পড়াশোনা ছেড়ে দে। ডেল্টা এ হ্যাঁ, বাই এ হ্যাঁ। মাইনাস মাইনাস হবে না, প্লাস। প্লাস। আচ্ছা প্লাস ডেল্টা বি বাই বি, এটা ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ হাফ আগে নিয়েছিস? হ্যাঁ, half কম। ইন্টু ডেল্টা এ বাই এ। শতাংশ বলেছি তো, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে পাশে একটা, আর কিছু না। তাহলে 50 হবে। হ্যাঁ 50। পুরোটা ব্র্যাকেট হ্যাঁ পুরোটা ব্র্যাকেট। শতাংশ বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে একটা। হাফ কমন যাচ্ছে, হাফ কমনে 2100 কাটাকাটি কর। ওই তো 50 ব্র্যাকেট ডেল্টা যা বুঝলি পর্যন্ত? উল্টে রাখ, উল্টে রাখ।
অসুবিধা নেই তো কোনো? তাহলে হবে তো সবার? আচ্ছা, খাতায় হেডিং করো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার। খেয়াল রাখুন। বাঁ দিকে সংখ্যা, ডান দিকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তুলতে হবে না, আমি একটা একটা করে করি, 5টা করে দিই, তারপর তোমরা করো। মুখে মুখে বলো, তোমরা নিজেরাই পূরণ করো, না তুলতে পারলেও হবে, চলবে। একটা অঙ্কে দিয়েছে 86400, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো? 3টে। বাঁ দিক থেকে 1 2 3, ডান দিকে শূন্যটা নেব না, 3টে। তারপর বলেছে 86400 সেমি স্কোয়ার, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3টে, 5টা। খেয়াল রাখবি, কোনো নাম্বারের পরে যদি ডেফিনিট করে কোনো একক বলা থাকে, বলে দেয় যে এটার এই রাশির একক বোঝা যায়, যদি একক থাকে শেষে, সেক্ষেত্রে পরে শূন্যগুলো কাউন্টেবল। তাহলে বাঁদিকে 3টে আর 2টো 5টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বলো দেখি। 2.000 মিটার কত? কেন 2টো কেন? 10 মিনিট 3টে নাম্বার আছে তো, মিটার মিনিট করে বলে দেওয়া আছে, কটা হবে? হলো এই পর্যন্ত। তারপরে বলেছে 205.05, সরি, বলো কটা? 1 2 3 4 5, অসুবিধা নেই, এতে কোনো ঝামেলাই নেই। অসুবিধা বোঝা যায়নি? এটা যে কোনো বাঁদিকে কোনো 0 নাম্বার আছে? নেই তো। 2 থেকে কাউন্টিং শুরু হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টে, এখানে তো এককের গল্পই নেই। 5 লাস্টের নাম্বার তো ডিজিট একটা দিয়ে 0 নেই, উত্তর 5। তারপরে দিয়েছে একটা নাম্বার, দেখো এখানে দেখি, তুই ভালো করে বলবি, তুই বলবি 0.009 মিটার স্কোয়ার। বল তারপর অঙ্ক সংখ্যা কটা? 4টে। কটা? একটা। বাঁ দিকে 0-র কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই। প্রথম নন জিরো ভ্যালু কত? 9। তারপরে তো মিটার স্কোয়ার, আর তো কিছু নেই। ক্লিয়ার? ঢুকেছে মাথায়? বই থেকে পড়তে হবে আর আমরা এগুলো দেখতে হবে। তারপরে যেটা দিয়েছে এটা বলবে কত? 0.01020 মিটার। কটা হবে? 4টে। কেন 4টে? ঠিক বলো। নন জিরো ভ্যালু, এটা তো 0, নন জিরো ভ্যালুতে কাউন্টিং শুরু। 1 2 3 4 একক দেওয়া আছে, লাস্টের শূন্যটা কাউন্ট হবে তো। 6.023 10⁻23 কত? 23টা আর কটা? 23টা আর 2টো কেন? 6 আছে। এখানে 2টো কেন হবে? 6 আছে তো নাম্বার, 4টে হবে তো। 23 আর 4 ভুল জানো, কিন্তু তুই পরের পার্টটা কাজেই লাগে না, উত্তরটাকে 4। ঠিক আছে? তারপর 2 মিটার কতগুলো? একটা। 2 মিটার মানে কত সেন্টিমিটার? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 3 না, একটাই থাকবে। মানে কখনো তুমি অঙ্কে ধরো মিটার দেওয়া আছে, তুমি সেটাকে কনভার্ট করে সেন্টিমিটারে পরিণত করে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে পারবে না। মিটার থাকবে সেই ককেই থাকবে। ক্লিয়ার? এই পর্যন্তই থাক, এর চেয়ে বেশি দিলে গুলিয়ে যাবে মনে হচ্ছে না? এই পর্যন্ত হজম করবে, ঠিক আছে? কোথায়? হ্যাঁ, তাহলে এটা 3টে হবে, কনভার্ট করে করতে পারবে।
বই থেকে একটু বলে দিই, আসন্ন মানের পার্টটা নিজেরাই করে নিতে পারবি, আমার বলে দেবো।